ক্লাস 7-এর ছেলেরা, তোমাদের আরেকবার ইতিহাসের ক্লাসে স্বাগত। আমরা এখন মুঘল আমলের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করছি। আমি তোমাদের গত দুটি ক্লাসে মহামতি আকবরের দীর্ঘ রাজনৈতিক জীবন, রাজ্য জয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে মূলত আকবর পরবর্তী মুঘল সম্রাটদের নিয়ে। মহান আকবর 1605 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর তার জ্যেষ্ঠ পুত্র সেলিম নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি নিয়ে মুঘল সিংহাসনে বসেন। তাহলে আকবরের পরে মুঘল সম্রাট হন জাহাঙ্গীর। জাহাঙ্গীর শব্দের অর্থ হলো ধারক। তিনি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষত শিল্পকলা তথা চিত্রশিল্পের গভীর অনুরাগী ও সুপণ্ডিত ছিলেন। জাহাঙ্গীর পিতা আকবরের সময় যে প্রচলিত শাসন ব্যবস্থা ছিল তাকেই অটুট রাখতে চেয়েছিলেন, কোনো রকম পরিবর্তন করতে চাননি শাসন ব্যবস্থার। তিনি পিতার মতো অত উদার না হলেও পুরোপুরি ধর্মান্ধ ছিলেন না, যদিও তার হাতেই পঞ্চম শিখ গুরু অর্জুন নিহত হন। যাই হোক, জাহাঙ্গীরের সাথে বর্ধমানের এক বিশেষ যোগ ছিল। তোমরা ভাবছ বর্ধমানের সঙ্গে আবার জাহাঙ্গীরের কী যোগ? 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর বিবাহ করেন আলীকুলি বেগের বিধবা পত্নী মেহেরুন্নিসাকে। এই আলীকুলি বেগ ছিলেন বর্ধমানের জাগিরদার। তিনি আলীকুলি বেগকে হত্যা করে মেহেরুন্নিসাকে দিল্লিতে নিয়ে গিয়ে বিবাহ করেন, যিনি পরবর্তীকালে নূরজাহান বা জগতের আলো নামে পরিচিত হন। এই নূরজাহানই জাহাঙ্গীরের আমলে সিংহাসনের পশ্চাতে থেকে প্রকৃত রাষ্ট্রীয় শক্তিকে নিয়ন্ত্রণ করতেন। অর্থাৎ নূরজাহানকে কেন্দ্র করে নূরজাহান জুন্টা বা নূরজাহান চক্র জাহাঙ্গীরের রাজত্বকালের প্রকৃত শক্তি ছিল। অর্থাৎ নূরজাহানের ইচ্ছে অনুযায়ী মুঘল সাম্রাজ্য সেই সময় পরিচালিত হতো। 1527 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মারা গেলে তাকে বর্তমান পাকিস্তানের লাহোরে তার অত্যন্ত প্রিয় নূরজাহানের তৈরি দিলখুশা উদ্যানে তাকে তার শেষ ইচ্ছা অনুযায়ী সমাহিত করা হয়। প্রসঙ্গত বলে রাখা ভালো, জাহাঙ্গীর ছাড়াও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সমাধি ছিল বর্তমান ভারতের বাইরে আফগানিস্তানের কাবুলে। যাই হোক, এরপর আসি জাহাঙ্গীর পরবর্তী মুঘল সম্রাট শাহজাহানের কথায়। তার প্রকৃত নাম ছিল খুররম ও মাতা ছিলেন রাজপুত উদয় সিংহের কন্যা জগৎ গোসাই। তিনি পিতার কাছ থেকে আহমেদনগর বিজয়ের পুরস্কার স্বরূপ শাহজাহান অর্থাৎ জগৎপতি উপাধি পেয়েছিলেন। 1612 খ্রিস্টাব্দে নূরজাহানের ভাইয়ের কন্যা আরজুমান বানু বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তিনি পরবর্তীকালে মমতাজ মহল নামে পরিচিত হন, যার স্মৃতিতে শাহজাহান পৃথিবী বিখ্যাত তাজমহল নির্মাণ করেন। আমরা তাজমহলের ইতিহাস পরবর্তী ক্লাসগুলোতে যখন স্থাপত্য ভাস্কর্য নিয়ে আলোচনা করব মুঘল, তখন বলবো। তিনি বাংলায় পর্তুগিজ জলদস্যুদের দমন করেন। সেই সময় বাংলায় পর্তুগিজরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে বাণিজ্য তরীগুলো হুগলি নদীর উপর দিয়ে আসতো সেগুলো লুটপাট করত। তিনি এই পর্তুগিজদের দমন করেন। এছাড়াও পালামৌ, কোচবিহার, আসাম, কুমায়ুন, দেরাদুন প্রভৃতি রাজ্য জয় করেন ও বিজাপুর, গোলকুন্ডা তার বশ্যতা স্বীকার করে। যদিও কান্দাহার তার আমলেই মুঘলদের হস্তচ্যুত হয়, যা আর কোনোদিনই মুঘল সাম্রাজ্যভুক্ত হয়নি। তাঁর রাজত্বকালকে অনেকে মুঘল যুগের সর্বাপেক্ষা সমৃদ্ধশালী যুগ হিসাবে অভিহিত করেন। আবার অনেকে বলেন তাঁর আমলেই মুঘল যুগের প্রকৃত অবক্ষয়ের সূচনা হয়। শাহজাহান স্থাপত্য ভাস্কর্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে মুঘল সাম্রাজ্যের এবং বর্তমান ভারতবর্ষের যে
বড় বড় স্থাপত্য কীর্তিগুলো রয়েছে তার অধিকাংশই তার আমলেই নির্মিত হয় এবং এই স্থাপত্য কীর্তি নির্মাণ করতে গিয়ে তিনি অকাতরে প্রচুর অর্থ ব্যয় করেন। এর ফলে শাহজাহানের আমলেই মুঘল সাম্রাজ্যের যে রাজকোষ, সেই রাজকোষ ব্যাপক পরিমাণে সংকুচিত হতে থাকে। যদিও তার আমলে মুঘল সাম্রাজ্যের স্থাপত্য ভাস্কর্যের একটা উড্ডয়নকাল দেখা যায়, কিন্তু তার ব্যক্তিগত জীবন এই সময় আমরা দেখতে পাবো যে ছিল ও খুব বিষাদময়। আকবর পরবর্তী সময় থেকেই আমরা দেখতে পাবো মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারীকে কেন্দ্র করে এক প্রকাশ্যে কখনো গোপনে গৃহদ্বন্দ্ব। জাহাঙ্গীরের আমলে সিংহাসনের উত্তরাধিকারকে নিয়ে এই যে আন্দোলনের সূচনা, শাহজাহান নিজেও পিতার বিরুদ্ধে বিদ্রোহী হন সিংহাসনকে কেন্দ্র করেই। আর মুঘল উত্তরাধিকার দ্বন্দ্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় স্বয়ং শাহজাহানের আমলেই। তার 4 ছেলের মধ্যে ভাতৃঘাতী দ্বন্দ্বে দারা, সুজা ও মুরাদকে পরাজিত করে 1658 খ্রিস্টাব্দে তাকে আগ্রা দুর্গে বন্দী করে ঔরঙ্গজেব পাতশাহ গাজী আলমগীর উপাধি গ্রহণ করে সিংহাসনে বসেন। এরপর আমৃত্যু অর্থাৎ 1666 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি শাহজাহান মারা যাওয়া পর্যন্ত তাকে আগ্রা দুর্গেই বন্দী করে রাখা হয়। তিনি মারা যাওয়ার পর তাকে তার প্রিয়তমা পত্নী মমতাজের সমাধির পাশে তাজমহলেই তাকে সমাধিস্থ করা হয়। ঔরঙ্গজেবের দীর্ঘ রাজনৈতিক জীবনকালে দাক্ষিণাত্যেই তিনি অধিকাংশ সময় কাটিয়ে দেন, কেননা দাক্ষিণাত্যের শক্তিগুলো কোনোদিনই সেই অর্থে মুঘল বশ্যতা স্বীকার করেনি। দাক্ষিণাত্যের বিজাপুর, গোলকুন্ডা এবং দক্ষিণ পশ্চিমে মারাঠা বীর ছত্রপতি শিবাজির সঙ্গে দীর্ঘ প্রায় 25 বছর তিনি যুদ্ধে লিপ্ত ছিলেন এবং এই দীর্ঘকাল যুদ্ধ করলেও তিনি এই যুদ্ধ থেকে কোনো রকম আশাব্যঞ্জক ফল পাননি, অর্থাৎ তার এই সাফল্য ছিল আংশিক। উল্টো দিকে কী হলো যে দাক্ষিণাত্যে 25 বছর কাটিয়ে দিলেন, সেই সময় উত্তর ভারতে দীর্ঘদিন ধরে সম্রাটের অনুপস্থিতির সুযোগ নিয়ে মুঘল শাসন কাঠামো ক্রমে ক্রমে আমরা দেখব যে শিথিল হয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে সম্রাট না থাকার সুযোগ নিয়ে রাজ পরিবারের এবং রাজদরবারের যে অভিজাত, সেই অভিজাতদের মধ্যে আভ্যন্তরীণ কলহ ও মনসবদারি ও জায়গিরদারি সংকট ও শিখ শক্তির সঙ্গে তার যে সম্পর্ক, এই সমস্ত বিভিন্ন কারণের জন্য এই সময় মুঘল সাম্রাজ্যের সামনে এক দুর্যোগ ঘনিয়ে আসে, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের বলতে গেলে পতন ত্বরান্বিত হতে শুরু করে। শিখ শক্তির সাথে ঔরঙ্গজেবের সম্পর্ক কোনোদিনই বিশেষ ভালো ছিল না। আমরা দেখতে পাবো যে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তিনি হত্যা করছেন। তাহলে এই পর্যন্ত আমরা দেখতে পেলাম যে 2 জন শিখ গুরু মুঘল সম্রাটদের হাতে নিহত হয়েছিলেন, পঞ্চম এবং নবম। পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন, যাকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন, এবং নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন ঔরঙ্গজেব নিজে। এছাড়া তিনি ধর্মীয় ব্যাপারে পূর্ববর্তী সম্রাটদের মতো উদার ছিলেন না। তিনি ধর্মনিষ্ঠ সুন্নি মুসলমান ছিলেন। আকবর যে জিজিয়া এবং তীর্থকর তুলে দিয়েছিলেন, তিনি তা আবার নতুন করে চালু করেন। এর পাশাপাশি বহু হিন্দু মঠ, মন্দির, শিক্ষালয় তিনি ধ্বংস করেন। তার আমলেই মথুরায় জাট, মধ্য ভারতে বুন্দেলা, পাতিয়ালা অঞ্চলে সতনামি এবং শিখরা বিদ্রোহী হয়। রাজপুতদের সাথে যে দীর্ঘদিনের মৈত্রীর সম্পর্ক, সেই সম্পর্কে ফাটল ধরে। যে রাজপুতদের সাথে আকবর এক সুন্দর সম্পর্ক গড়ে তোলেন, সেই রাজপুতদের সাথে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে
ঔরঙ্গজেবের গোঁড়া মনোভাবের জন্য, যা মুঘল সাম্রাজ্যকে দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যায়। যদিও তার ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত পবিত্র, তাই তিনি জিন্দা পীর নামেও পরিচিত। জিন্দা মানে জীবিত, অর্থাৎ জীবন্ত পীর মানে ইসলামী সাধক। যাই হোক, আমৃত্যু সংগ্রামী সম্রাট ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মার্চ মাসে আহমেদনগরে মারা যান। তার মৃতদেহ দৌলতাবাদে এনে সমাধিস্থ করা হয়। এই দৌলতাবাদ নামটা তোমাদের কাছে খুব পরিচিত, কেন সেটা তোমরা জানো, সেই মোহাম্মদ বিন তুগলক। যাই হোক, এরপর 1857 খ্রিস্টাব্দ অর্থাৎ সিপাহী বিদ্রোহ পর্যন্ত মুঘল বংশের ইতিহাস ক্রম অবক্ষয়ের ইতিহাস। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সম্রাট হন প্রথম বাহাদুর শাহ, এরপর একে একে জাহাঙ্গীর শাহ, ফারুক শিয়ার এবং আরও কয়েকজন সম্রাট হন। তবে শেষ মুঘল সম্রাট হলেন দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা বর্তমান মায়ানমারের রাজধানী রেঙ্গুনে নির্বাসিত করেন ও ভারত থেকে মুঘল সাম্রাজ্যের দীর্ঘদিনের মুঘল শাসন ব্যবস্থার সমাপ্তি ঘোষণা করেন। অর্থাৎ মুঘল সাম্রাজ্য 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। রেঙ্গুনে নির্বাসিত জীবনে দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু হয় 1862 খ্রিস্টাব্দে এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। অর্থাৎ আমরা দেখলাম প্রথম শাসক, মুঘল বংশের প্রথম শাসক বাবর, বাবরের পর জাহাঙ্গীর ও শেষ মুঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ, মোট 3জন মুঘল সম্রাটের সমাধি বর্তমান ভারতবর্ষের বাইরে 3টি দেশে, যথা আফগানিস্তানের কাবুলে প্রথম মুঘল সম্রাট বাবরের সমাধি, বর্তমান পাকিস্তানের লাহোরে জাহাঙ্গীরের সমাধি এবং বর্তমান মায়ানমার তথা ব্রহ্মদেশের রাজধানী রেঙ্গুনে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি অবস্থিত। যাই হোক, মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে শেষ হয়ে গেল। ভারতবর্ষের জন্যে রেখে গেল অনেক বড় বড় স্থাপত্য এবং তাদের বিভিন্ন কীর্তি। আজ এইটুকুই। পরের ক্লাসে তোমাদের মুঘল রাজপুত, মুঘল শিখ সম্পর্ক, দাক্ষিণাত্যক্ষত, জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো কীরকম ছিল এবং এই দাক্ষিণাত্যক্ষত, জায়গিরদারি ও মনসবদারি সংকট কীভাবে মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো।